রিসর্টের সামনে যখন পৌঁছই তখন বেলা গড়িয়ে সন্ধে নেমেছে। আমরা গাড়ি রাস্তার ধারে পার্ক করে রিসর্টের ভেতরে প্রবেশ করলাম। কাউকেই তো দেখা যাচ্ছে না, কেউ নেই নাকি? ওরে কই, তাড়াতাড়ি ভেতরে চল, গিয়ে একটা কিছু খাবারের বন্দোবস্ত করি। চরম খিদে পেয়েছে তো ভাই। এ আবার শুরু করে দিল। আরে আরে, ওইদিকে ওটা কে? অমন ভাই চাদর মুড়ি দিয়ে বসে আছে। আমরা কাছাকাছি গিয়ে দেখলাম কেউ একজন বয়স্ক মতন লোক সামান্য কিছু কাঠকুটো দিয়ে আগুন জ্বালিয়ে তার পাশে কম্বল মুড়ি দিয়ে কুকরি মুকরি হয়ে বসে রয়েছে। এই যে দাদু, ও দাদু, দাদু, দাদু শুনছেন? ও দাদু। আপনারা আপনারা কারা বাবু? আমরা কলকাতা থেকে এসেছি, এখানে থাকার জন্য রুম বুক করা ছিল। আপনারা আপনারা চলে এসছেন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসুন, ভেতরে আসুন, ঘর রেডি আছে। এখানে টেন্টেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। ও নিয়ে পরে ভাবছি, আপনি আগে চলুন, আমাদের ঘর দেখিয়ে দিন, বড্ড টায়ার্ড লাগছে। হ্যাঁ, আসুন আসুন। লোকটি আমাদেরকে আমাদের ঘর দেখিয়ে দিয়ে চলেই যাচ্ছিল। হঠাৎই কি জানি কি তার মনে হতে পেছন ঘুরে আমাদের বলল, বাবুরা, রাত বেড়েতে এদিক ওদিক ভুল করেও বেরোবেন না, জায়গাটা মোটেই সুবিধার নয়। ও ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, ও আমরা দেখে নেব, আপনি যান। আপনাদের ভালোর জন্যই বললাম, বাকি আপনারা যা ভালো বোঝেন তাই করবেন। চলি। এই শুনলি শুনলি লোকটি কি বলে গেল? ছাড় তো, যত সব ফালতু কথাবার্তা। আমাদের এখানে রুমের সাথে সাথে টেন্টের ব্যবস্থাও করা ছিল। রিসর্টটির পেছন দিকে আছে এক ঘন পাইন বন, যেখানে সব টেন্টগুলি লাগানো, যার তিন পাশে অসংখ্য সারি সারি পাইন গাছ আর এক পাশে ফাঁকা পাহাড়ের ভিউ, যেখান থেকে শুধু ঘন অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। রাতে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই এর মধ্যে টেন্টের সামনে বনফায়ারের ব্যবস্থা করা হলো, যেখানে তৈরি হচ্ছে বারবিকিউ, আর তার সাথে গল্পগুজবের মধ্যে দিয়ে আড্ডাটা বেশ জমে উঠেছে। কিন্তু এর মধ্যেও একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল মনের মধ্যে। কেন জানি না মনে হলো কারো একটা উপস্থিতি অনুভব করলাম আমাদের আশপাশে। আবার হতেও পারে এটি আমার মনের ভুল, কারণ এই রহস্যময় পরিবেশে এ ধরনের অনুভূতি হওয়াটা অস্বাভাবিকের কিছু নয়। তাই অযথা এসব কথা না ভেবে পুনরায় আড্ডায় মেতে উঠলাম। জঙ্গলে ক্যাম্পিং করার কথাটা শুনেছিলাম, আজ ফাইনালি অভিজ্ঞতাটা হয়ে গেল। কি বলিস ভাই? তা কথাটা তুই মন্দ বলিসনি, জায়গাটা অসাধারণ, তবে একটু অদ্ভুতও বটে। তবে আর দেরি কিসের? হারহিম করে দেওয়ার মতো একটা ভূতের গল্প ধর দেখি অংশু। ধুর, আবার এসব ভূত টুট টেনে আনার কি দরকার বলতো? ওই শোন না, কেমন একটা অদ্ভুত লাগছে না? আমার মনে হচ্ছে এখানে আমরা ছাড়াও কিছু একটা আছে। কি যাতা বলছিস? আমরা ছাড়া আর কে বা থাকবে? আর এসব গাছপালার শব্দ ছাড়া আর কিছুই নয়। না না, মানে ওই কেয়ারটেকার বলেছিল না জায়গাটা ভালো নয়, কোনো ভূত টুত নেই তো? ছাড় তো, কোথা থেকে আবার ভূত টেনে নিয়ে এলো? এটা কি 244139? বেলা বস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো। আরে আরে আরে, থাম থাম, তোর ওই ছাগলের মতো গলায় আর গান গাস না তো। বলছে দেখো, নিজে যেন গান গেয়ে অস্কার নিয়ে এসছে। তবে আর বলছি কি রে বেটা, শোন তাহলে এবার আমি গান করছি। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও ফিরাও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও। এই দেখ তো কটা বাজে রে? কেন, কি হয়েছে কি? না মানে খিদে চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে। এই এর শুধু খাওয়া আর খাওয়া, আর কোনো কথা নেই নাকি? ও এখনো মিনিট 30 সময় লাগবে। হ্যাঁ বলিস কি রে, এখনো 30 মিনিট? মরে যাব তো। জ্বালাইস নে রে বাবা, জ্বালাইস নে, কাজটা করতে দে, নইলে রোস্টটা হবে না। বাবুরা, রাত অনেক হয়েছে,
এত রাতে বাইরে থাকাটা আপনাদের মোটেই ঠিক হচ্ছে না। আপনারা আর দেরি করবেন না, তাড়াতাড়ি ভেতরে চলে যান, তাহলে বড্ড বিপদে পড়ে যাবেন। চলে যান, চলে যান এক্ষুনি। কি যাতা বলছেন? কিছু খেয়ে এসছেন নাকি? হাসছেন তো হাসুন হাসুন, সময় মতো সব বুঝতে পারবেন। আপনাদের সতর্ক করার কথা ছিল, করে দিলাম। কথা শুনুন, না হলে বড্ড বিপদে পড়ে যাবেন। যত সব আজব পাবলিক মাইরি। লোকটির নিশ্চয়ই কোনো মাথায় কোনো গন্ডগোল রয়েছে। ও সব কিছু না, এ বেটা শিওর নেশা করেছে। এই নে, এখনও সব বাদ দে তো। আরে সুদীপ, তুই দাঁড়িয়ে পড়লি কেন? ভয় পেয়েছিস নাকি? না রে, আমি একটু হয়ে আসছি। এই এখনও তো রান্না হতে কিছুটা আরও সময় লাগবে, তাই তো? তো ততক্ষণ প্রকাশ একটা বেশ গান ধর দেখি। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা, গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা, পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুল তা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার, यार इट्स ओनली प्यार हुआ है पहली पहली बार, हो यार इट्स ओनली प्यार हुआ है पहली पहली बार। ওয়াও, কি গেয়েছিস ভাই! দারুণ দারুণ, ফাইন। আচ্ছা, প্রায় 20-25 মিনিট হয়ে গেল, সুদীপের তো এখনও কোনো পাত্তা নেই। তাই তো, এত তো সময় লাগার কথা নয়। চল তো গিয়ে দেখি গেল কোথায় ছেলেটা। চল চল তাড়াতাড়ি চল। সুদীপকে হাঁক দিতে দিতে রিসর্টটির চারপাশটা ঘুরে নিলাম, কিন্তু তবুও সুদীপের কোনো সাড়া মিলল না। আরে অর্ক, প্রকাশ, হঠাৎই কানে এলো অংশুর ডাক। অংশুর ডাক শুনে আমরা দুজনেই খুব তড়িঘড়ি সেদিকে ছুটে গেলাম। গিয়ে দেখি রিসর্টের মেইন গেটের সামনেই অংশু দাঁড়িয়ে। এই অংশু, কি হলো তোর? তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ওইদিকে দেখ। অংশু আঙুল দিয়ে ইশারা করে দিল সেখান থেকে কিছুটা দূরে। দেখলাম অন্ধকারের মধ্যে একটি ছায়ামূর্তি রাস্তা ধরে সামনে ওই চার্চের দিকে এগোচ্ছে। ওটা সুদীপ বলে মনে হচ্ছে না? আমার মনে হয় ওর কিছু একটা হয়েছে। না, চল তাড়াতাড়ি, আর দেরি নয়। হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি চল, ওকে আটকাতে হবে। আমি, প্রকাশ এবং অংশু তিনজন মিলে সুদীপের পিছু নেওয়া শুরু করলাম। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তার পেছনে হাঁটতে লাগলাম। কিছুটা সামনে এগিয়েই ছিলাম, ঠিক তখনই শুনতে পেলাম এক অদ্ভুত শব্দ। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম সেখানে। দেখলাম সুদীপ দরজা খুলে চার্চের বাউন্ডারির ভেতরে চলে গেল। আমরাও আর দেরি না করে খুব তড়িঘড়ি ছুটে গেলাম সেদিকটাতে। সেখানে গিয়ে এদিক ওদিকটা ভালো করে দেখলাম, কিন্তু না, এখানে সুদীপের কোনো চিহ্ন মাত্র নেই। কিন্তু সুদীপকে তো লাস্ট এদিকেই ঢুকতে দেখলাম। এর মধ্যে গেল কোথায় ছেলেটা? চারিদিকে যা কুয়াশা, তাতে এখানে তো প্রায় কিছুই দেখা যাচ্ছে না। বড্ড চিন্তায় পড়ে গেলাম। ঠিক তখনই চার্চের পাশে ওই দিকটা থেকে শুনতে পেলাম এক চিৎকার। সকলে দৌড়ে গেলাম সেদিকটাতে। ওরে ওরে, এটা আবার কে? এ সুদীপকে তো মেরে ফেলবে রে। দেখলাম অংশ মাটিতে লুটিয়ে পড়ে আছে এবং তার পাশে একটি ছায়ামূর্তি। এই বলে কয়েক পা সামনে এগোতেই যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। দেখলাম একটি স্কন্ধকাটা সুদীপের গলা শক্ত করে চেপে ধরে রয়েছে। কি ভয়ানক সে দৃশ্য! তখনও কি করব কিচ্ছু বুঝতে পারলাম না। যেমন করেই হোক সুদীপকে ছাড়াতে হবে। হাতে একটি লাঠি তুলে নিলাম, সাহস করে এগিয়ে গেলাম সেই শয়তানটির দিকে। ঠিক তখনই একটি দমকা হাওয়া যেন আমাদের প্রবল বেগে ওপরে হাওয়ায় তুলে আবার এক ঝটকাতে মাটিতে আছড়ে ফেলল। তারপর হঠাৎই আমাদের হাত পা গলা আষ্টে পিষ্টে চেপে ধরল কেউ। তখনও ঠিক কিছু বুঝে উঠতে পারলাম না। এই বলে সেই স্কন্ধকাটা তার অমানবিক শক্তি দিয়ে আরো শক্তভাবে আমাদের গলা চেপে ধরল। ঠিক তখনই লক্ষ্য করলাম ওই কেয়ারটেকার সেখানে এসে উপস্থিত। সে তার পকেট থেকে একটি পুটুলি বের করলো,
তারপর হাতে একটা কিছু নিয়ে ছুঁড়ে দিল সেই স্কন্ধকাটার দিকে। তারপর সে কি এক ভয়ঙ্কর আর্তনাদ, তারপর সেই স্কন্ধকাটা অশরীরই আস্তে আস্তে আমাদের ছেড়ে অন্ধকারে কোথায় যেন বিলীন হয়ে গেল। বাবুরা, আপনাদের বারবার করে বলে দিলাম ঘরে চলে যেতে, কিন্তু আপনারা শোনেননি আমার কথা। দেখলেন তো একটা কত বড় অঘটন হতে যাচ্ছিল। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে হয়তো আমরা আজ কেউই প্রাণে বাঁচতাম না। অসংখ্য ধন্যবাদ আপনাকে।